প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট এক্সেল এর টিউটোরিয়াল। তার জন্য প্রথমে তোমাকে প্লে স্টোরে যেতে হবে। এমএস এক্সেল লিখে যদি তুমি সার্চ করো তাহলে মাইক্রোসফট কর্পোরেশনের যেই অ্যাপসটি আছে সেটা তুমি ইনস্টল করবে। ইনস্টল হয়ে যাওয়ার পর এই অ্যাপসটা এখন তুমি ওপেন করবে, যেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। ওপেন করলে আমরা এরকম একটা স্ক্রিন দেখতে পাবো। রিসেন্ট নিচের দিকে দেখো 3টা বাটন আছে, একটা হচ্ছে রিসেন্ট, একটা শেয়ার্ড, একটা হচ্ছে ওপেন। রিসেন্ট বাটনে আমরা যদি কোনো কাজ করে থাকি সেই ফাইলগুলো এখানে দেখাবে। কারোর সাথে যদি আমরা কিছু শেয়ার করে থাকি অথবা তোমার সাথে কেউ শেয়ার করে থাকে তাহলে সে ফাইলগুলো এই জায়গায় দেখাবে। ওপেন বাটনে যখন আমরা ক্লিক করলাম তখন আমাদের স্টোরেজগুলো দেখাচ্ছে। ওয়ান ড্রাইভ দেখাবে, দিস ডিভাইস এবং আরও অন্যান্য স্পেসে যদি তোমার কোনো কিছু ফাইল থেকে থাকে তুমি সেটা এখান থেকে ওপেন করতে পারবে। তো আমরা নতুন একটা ফাইল তৈরি করব, তার জন্য প্লাস চিহ্নে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখো প্রথমে দেখাচ্ছে হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। একেবারেই নতুন কিছু যদি তুমি শুরু করতে চাও, একেবারে খালি থাকবে, তাহলে তুমি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এটাতে ক্লিক করতে পারবে। তারপর এখানে আগে থেকে তৈরি করে দেওয়া কিছু শিট আছে, যেমন এটা হচ্ছে কুইক লিস্ট, এটা হচ্ছে লিস্ট, ট্র্যাক মাই টাস্ক। এভাবে করে দেখো এখানে আগে থেকে তৈরি করা অনেক কিছু ফাইল আছে, যেগুলো আমরা পরে দেখব যে আসলে কোনটা দিয়ে কী করা যায়। তবে আপাতত আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক দিয়ে কাজ শুরু করব। কাজ শুরু করার পূর্বে তোমাকে দেখাতে হবে এই ফাইলটা কোথায় জমা হবে। ক্রিয়েট ইন, আমার এখানে ওয়ান ড্রাইভ দেওয়া আছে, চাইলে আমি এটা দিস ডিভাইস করে দিতে পারি। ওয়ান ড্রাইভই থাকুক, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করব। ওকে, আমরা একটা নতুন শিট কিন্তু খুলে ফেলেছি। এখন এই শিটের কোথায় কী আছে সেই বিষয়গুলো আমরা প্রথমে শিখব। প্রথমে একেবারে উপরে দেখো বুক লেখা আছে। বুক লেখা আছে, এটা হচ্ছে এই শিটের নাম। তুমি যদি নামটা চেঞ্জ করতে চাও তার উপরে ক্লিক করো। ধরো যে আমি এটার নাম দিলাম এক্সেল টিউটোরিয়াল, তাহলে নামটা চেঞ্জ হয়ে গেল। এটা হচ্ছে নাম দেওয়ার পদ্ধতি। এরপর এখানে দেখো এ এবং পেন্সিল বা পেন একটা আইকন আছে, এখানে ক্লিক করলে কি হবে, নিচের দিকে দেখো এখানে যখন ক্লিক করলাম তখন নিচে মেনুগুলো তৈরি হয়েছে অথবা মেনুগুলো দেখা যাচ্ছে। এই অংশটা এখানে প্রথমটা আমরা দেখতে পাচ্ছি যে হোম মেনু। এই হোম মেনু দেখতে পাচ্ছি, এখানে আরও কিছু মেনু আছে দেখো, ইনসার্ট, ড্র, ফর্মুলাস, ডেটা, রিভিউ এবং ভিউ। এই মেনুগুলো এখানে আছে। প্রত্যেকটা মেনুর অধীনে অনেকগুলো কমান্ড আছে, যেমন এই হোম মেনুর অধীনে কী কী দেখতে পাচ্ছি আমরা, যেগুলো তোমরা মাইক্রোসফট ওয়ার্ডেও দেখেছো, এখানে সেগুলো আছে। যে ফন্ট সাইজ আছে, ফন্টের নাম আছে, এরকম অনেকগুলো অপশান এখানে আছে, এগুলো আমরা একটা একটা করে দেখব। একইভাবে ইনসার্ট মেনুতেও আছে অনেক কিছু। তারপর হচ্ছে ড্র, এরপর ফর্মুলাস, অনেক ধরনের ফর্মুলা এখানে আছে। এরপর ডেটাতে রিভিউ, কমেন্ট আছে এখানে। এরপর ভিউতে দেখো কী কী আছে, শিট ভিউ, ফর্মুলা, গ্রিড লাইন, শিট, রাইট টু লেফট, জুম আউট, এই জিনিসগুলো এখানে আছে। এগুলো আমরা একটা একটা করে দেখব। তাহলে এই হচ্ছে মেনুগুলো ওপেন করা এবং ক্লোজ করার কাজ, যেটা আমরা এই আইকনটা দিয়ে করতে পারবো। এরপর এটা হচ্ছে সার্চ, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস বাটন। এখানে যদি তুমি ক্লিক করো কোনো একটা কিছু ফাইন্ড করতে বলবে। এরপর যদি রিপ্লেস করতে চাও বাম পাশে যে একটা সেটিংস আইকন আছে এখানে ক্লিক করতে হবে। এই সেটিংস আইকনে ক্লিক করলে তুমি এই নিচের অংশগুলো দেখতে পাবে। এখানে দেখো কী কী আছে, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অল, ফাইন্ড উইদিন শিট অথবা ওয়ার্কবুক, এই জিনিসগুলো আছে। শিট এবং ওয়ার্কবুক কী জিনিস সেটা একটু বুঝতে হবে তোমাদের। শিট এবং ওয়ার্কবুক, এই যে এক্সেল ফাইলটা আমরা খুললাম, এটা পুরোটাই আসলে একটা ওয়ার্কবুক। তাহলে শিট কোনটা? শিট হচ্ছে নিচের দিকে দেখো এখানে শিট 1 দেওয়া আছে,
আমরা চাইলে এখানে নতুন করে শিট যুক্ত করতে পারবো। তার জন্য কি করতে হবে, ডান পাশে একটা প্লাস চিহ্ন আছে, এই চিহ্নে ক্লিক করতে হবে। এই যে আমি প্লাস চিহ্নে ক্লিক করলাম, দেখো এখানে নতুন একটা শিট তৈরি হয়েছে। আবার প্লাস চিহ্ন দিচ্ছি, আর একটা শিট তৈরি হয়েছে। সিরিয়ালি এইভাবে তৈরি হতে থাকবে। প্রত্যেকটা শিট, এই সবগুলো শিট একসাথে হয়ে পুরো ওয়ার্কবুকটা তৈরি হয়। মানে হচ্ছে পুরো ফাইলটাই আমরা ওয়ার্কবুক বলছি, আর আর এগুলোকে শিট বলছি। এখন এই শিটগুলো যদি আমরা ডিলিট করতে চাই তাহলে এটার উপর ধরে রাখতে হবে, তাহলে এই অপশনগুলো আসবে। রিনেম করার অপশন আসবে, রিনেম করতে পারবো, কালার দিতে পারবো, ডুপ্লিকেট, হাইড, মুভ, ডিলিট শিট। আমি ডিলিট দিলাম, দেখো এগুলো ডিলিট হয়ে যাচ্ছে, ডিলিট হয়ে গেল। এখন এখানে বাকি অপশনগুলো একটু আমরা একটু দেখি। প্রথমে আছে রিনেম। রিনেমের মধ্যে ধরো এটাকে আমি নাম দিচ্ছি জিপিএ। ধরো যে আমি এই শিটে জিপিএ নিয়ে কাজ করব, টিকমার্কে ক্লিক করব, তাহলে নামটা চেঞ্জ হয়ে যাবে। এরপর এখানে আছে কালার। তুমি চাইলে এর কালার চেঞ্জ করতে পারবে। ধরো এটা আমি সবুজ করে দিচ্ছি, তাহলে দেখো এখানে গ্রিন কালার চলে আসছে। তারপর ডুপ্লিকেট, অর্থাৎ এই শিটটাকে তুমি ডুপ্লিকেট করতে পারবে। ডুপ্লিকেট বাটনে যদি ক্লিক করি, দেখো জিপিএ2 নামে আরেকটা শিট তৈরি হয়ে গেছে। এগুলোকে আমরা ডানে বামেও কিন্তু নিয়ে যেতে পারবো। এরপর হাইড আছে, অর্থাৎ কোনো একটা শিট তুমি হাইড করে দিতে পারো চাইলে। মুভ আছে, ধরো যে এই শিটটাকে আমি হাইড করে দিচ্ছি, তাহলে এটা আর দেখা যাচ্ছে না। হাইড করা শিট তুমি যদি আবার দেখাতে চাও, সেক্ষেত্রে যেটা করতে হবে, প্রথমে যেই শিটটার নাম দেখতে পাচ্ছি আমরা জিপিএ, তার উপর ধরে রাখতে হবে। ধরে রাখলে এখানে একটা আনহাইড একটা অপশন আসবে, আনহাইড। তাহলে কোনটা আনহাইড করতে চাও সেটা লিস্ট দেখাবে, তুমি তার উপর ক্লিক করলে সেটা আবার চলে আসবে। এই হচ্ছে শিট হাইড এবং আনহাইড করার কাজ। আমরা এখন কোন শিটে আছে সেটা কিভাবে বোঝা যাবে? যেই শিটটার কালার সাদা হয়ে আছে সেই শিটে আমরা এখন কাজ করছি, এটা ধরতে হবে। দেখো যে এটা সাদা আর এটা হচ্ছে গ্রে কালার। তাহলে যে শিটটার কালার সাদা হয়ে আছে সেটা হচ্ছে আমরা অ্যাক্টিভ শিট। আমরা এখন জিপিএ2 শিটে কাজ করছি। এখন জিপিএ শিটে ক্লিক করলাম, তাহলে আমরা এখন জিপিএ প্রথম শিটটাতে চলে আসছি। এই ব্যাপারটা ইম্পর্ট্যান্ট, ভবিষ্যতে কাজ করতে গেলে তোমাদেরকে এটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, এরপর হচ্ছে এখানে এটা হচ্ছে আনডু এবং রিডো বাটন, উপরের দিকে আনডু এবং রিডো বাটন। তারপরটা হচ্ছে শেয়ার বাটন। শেয়ার বাটনে ক্লিক করলে ফাইলটা তুমি যাদের সাথে শেয়ার করতে চাও তাদের ইমেইল এখানে যদি দিয়ে দাও মেসেজ সহ, সেটা তাদের কাছে চলে যাবে। লিঙ্কের অপশান আছে, কপি লিঙ্ক। তুমি যদি অনেকের সাথে শেয়ার করতে চাও তাহলে কপি লিঙ্কে ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে যাবে। এখন কপি লিঙ্কে ক্লিক করলে যে সবার সাথে শেয়ার হবে সে কি করতে পারবে সেটা এখানে একটা অপশন দেওয়া আছে, যে এনিওয়ান মোর সেটিং। দেখো নিচের দিকে মোর সেটিং, এখানে দেখো যে ক্যান এডিট অথবা ক্যান ভিউ। তুমি যদি চাও যে অন্য কেউ তোমার ফাইলে চেঞ্জ করুক তাহলে ক্যান এডিট দিয়ে রাখতে পারো। আর যদি চাও যে না তুমি শুধু ফাইলটা দেখাবে বা দেখাতে চাও কিন্তু কোনো চেঞ্জ করুক এটা চাও না, তাহলে ক্যান ভিউ এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে তারপর যখন তুমি অ্যাপ্লাই দিবে, এরপর একটা লিঙ্ক তৈরি হবে এবং সেটা অটোমেটিক কপি হয়ে যাবে। তুমি চাইলে এটার একটা কপি পাঠাতে পারো, সেন্ড এ কপি। নিচের দিকে দেখো এখানে পিডিএফ এবং এক্সেল ওয়ার্কবুক, হয় এক্সেল ফাইলটা পাঠাবে অথবা পিডিএফ করে পাঠাবে, দুই অপশনেই এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে শেয়ার অপশন। এবার আমরা দেখি 3 ডট, ডান পাশে উপরে 3 ডট আছে, এটা হচ্ছে সেটিংস। এখানে যদি ক্লিক করো তুমি দেখো ড্র উইথ পেন, শো কমেন্ট, সেভ অ্যাজ, হিস্ট্রি, প্রিন্টে যদি ক্লিক করো তাহলে কি দেখাচ্ছে, কোন শিট প্রিন্ট করতে চাও সেটা দেখাবে, নাকি পুরো ওয়ার্কবুকে প্রিন্ট করতে চাও, নাকি সিলেকশন মানে যেটা তুমি সিলেক্ট করে রাখবে সেটা প্রিন্ট করতে চাও, এই অপশনগুলো দেখাবে। এটা আমরা পরে কাজ করব।
এরপর হচ্ছে স্কেলিং, এটা প্রিন্টের জন্য। তুমি কিভাবে প্রিন্ট পেজে দেখাতে চাও সেই সেটিংটা তোমাকে এখানে করতে হবে। এরপর হচ্ছে লেটার সাইজ, মানে পেপার সাইজ। এখান থেকে আমরা যে কোনো পেপার সাইজ চুজ করতে পারি। ধরো যে A4 যদি দিতে হয় তাহলে A4টা দিতে হবে। ওরিয়েন্টেশন কী হবে সেটা এখানে দেওয়ার অপশান আছে। পোর্ট্রেট হতে পারে, ল্যান্ডস্কেপ হতে পারে। এই হচ্ছে প্রিন্টের অপশন। এরপর কি আছে দেখা যাক। সেটিংসের মধ্যে তেমন কিছু নাই, এখানে তেমন কিছু নাই। এরপর হিস্ট্রিতে যদি যাও, হিস্ট্রিতে দেখাবে কে কখন কি এডিট করেছে, এই জিনিসগুলো এখানে সময়সহ দেখাবে। এখান থেকে ব্যাক করতে হলে ব্যাক বাটনে ক্লিক করো, তাহলে হিস্ট্রি ক্লোজ হয়ে যাবে। সেভ অ্যাজ যদি দাও তাহলে বর্তমানে যেখানে সেভ আছে সেটা ছাড়া অন্য জায়গায় এবং অন্য নামে যদি সেভ করতে চাও তাহলে সেভ করতে পারবে। এবার আসো আমরা এখন সেল, রো এবং কলাম এই জিনিসটা বোঝার চেষ্টা করি। প্রথমে দেখো এই যেখানে একটা তীর চিহ্নের মতো একটা আইকন আছে, এখানে যদি ক্লিক করো তাহলে পুরো শিটটা সিলেক্ট হয়ে যায়। পুরো শিটটা সিলেক্ট হয়ে তোমার কিছু অপশন তৈরি হয়। কপি পেস্ট, কাট, প্রথমটাই যে কাট কাচের মতো যেটা, এটা হচ্ছে কাট করবে। তারপর হচ্ছে কপি করবে, পেস্ট করবে, কমেন্ট, ক্লিয়ার, ফিল, এডিট, অনেকগুলো অপশন এখানে আসছে যেগুলো দিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারবো। যদি নির্দিষ্ট ঘর সিলেক্ট করতে চাও তাহলে কোনো একটাতে ক্লিক করে ডানে বামে টেনে নিতে হবে, তাহলে যতটুকু পর্যন্ত সিলেক্ট করতে চাও সেটা সিলেক্ট হয়ে যাবে। আর ফাইলটা যদি তুমি জুম ইন জুম আউট করতে চাও তাহলে 2 আঙ্গুলে ডানে বামে নিলেই সেটা জুম ইন জুম আউট হয়ে যাবে। এটা হচ্ছে 100%। এই যে দেখো এখানে পার্সেন্টেজটা দেখাচ্ছে, এটা হচ্ছে 100%। চাইলে তুমি এটাকে প্রয়োজনে একটু ছোট করে নিতে পারো। এবার দেখো আমি যখন প্রথম রো এবং প্রথম কলাম, কলাম কোনগুলোকে বলছি, এগুলো হচ্ছে কলাম। বি কলাম, সি কলাম, ডি কলাম, ই কলাম, এভাবে করে এখানে কিন্তু অনেকগুলো কলাম আছে, কলামের শেষ নেই। আমরা যদি যেতেই থাকি অনেক কলাম আছে। আর বাম থেকে ডানে এগুলো হচ্ছে রো, এগুলোকে আমরা রো বলবো। এরকম এখানে অসংখ্য রো আছে। এই রো এবং কলাম জানার পরে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সেল রেফারেন্স। অর্থাৎ এই যে ধরো আমি মাউসটা বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছি অথবা বিভিন্ন জায়গায় ট্যাপ করছি, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা সেল, সবগুলোকে সেল বলা হয়। সেলের যে নাম সেই নামটাকে বলি আমরা সেল রেফারেন্স। সেল রেফারেন্স কিভাবে আসবে বা সেল নেম কিভাবে তৈরি হবে, ধরো যে আমি একেবারে প্রথম সেলে রাখলাম, তাহলে এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি। কলামের নাম হচ্ছে এ, রো এর নাম্বার হচ্ছে 1, তাহলে এই সেলের নামটা হচ্ছে A1। আমি যদি আবার এটা বিতে রাখি তাহলে এখন কলাম নাম্বার হচ্ছে বি, রো নাম্বার হচ্ছে 1, তাহলে এই সেলের নাম হচ্ছে B1। এখন আমি যদি এটা এখানে রাখি তাহলে কি হচ্ছে, কলাম বি, রো 3, তার মানে এটার নাম্বার হচ্ছে বা নাম হলো B3। এই যে সেল রেফারেন্স বা সেল নেম, এক্সেলে কাজ করতে গেলে এই সেল রেফারেন্সটা খুবই দরকারি, তোমাকে অবশ্যই এটা বুঝতে হবে। আমরা কলাম এবং রো নাম্বার দিয়ে সেলের নামটা ঠিক হয়। এটা যদি তুমি ঠিকভাবে ধরতে না জানো তাহলে নিচের দিকে দেখো এখানে একটা ফাংশন আছে, ফাংশন। এই ফাংশন দিয়ে তুমি যখন কাজ করতে যাবে তখন সেটা কাজ করতে আর পারবে না বা বুঝতে পারবে না। সো সেল রেফারেন্সটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা একটু মাথায় রাখতে হবে। এক্সেলের প্রধান কাজ হচ্ছে আসলে ডাটা নিয়ে কাজ করা। ধরো যে আমি যোগ বিয়োগ করব, তাহলে আমি এখানে লিখলাম SUM
এম, সাম। সাম মানে যোগ। এই যোগটা আমি এখানে করব। সাম লিখে দেখো ডাবল ট্যাপ করতে হবে। ডাবল ট্যাপ করলে টাইপ করার অপশন আসবে। এখানে আমি 1 দিলাম আর নিচেরটাতে 2 দিলাম। 1 এবং 2তে যখন ক্লিক করছি নিচের দিকে দেখো কিবোর্ড চেঞ্জ হয়ে গেছে। ও বুঝতে পারছে যে এটা একটা নিউমেরিক বা নাম্বার ভ্যালু। আবার সামে যদি ক্লিক করি কিবোর্ড আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এখন 1 এবং 2 এটা আমি কিভাবে যোগ করব? তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে একটা ইকুয়াল চিহ্ন দিতে হবে, তারপর 1টা সিলেক্ট করতে হবে। খেয়াল করে দেখো এখানে একটা নাম আসছে C3। C3 কেন আসছে সেটা বুঝতে পারছো কিনা? উপরের দিকে কলাম নাম্বার হচ্ছে কত? C, আর রো নাম্বার হচ্ছে 3। অর্থাৎ এই যে 1 সেটা সেলটার নাম হচ্ছে C3, সেজন্য এই নামটা এখানে আসছে। এই C3-র সাথে আমি যোগ করব কাকে? বা 1-এর সাথে যোগ করব 2-কে। অতএব আমি এখানে এখন প্লাস চিহ্ন দিব। প্লাস চিহ্ন দিলাম, তারপর 2টাকে দেখিয়ে দিব। দেখো এটা হয়ে গেছে C4। একটু পর্যন্ত দেওয়ার পর তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে টিকমার্ক এবং ক্রস চিহ্ন আছে, টিকমার্কে ক্লিক করতে পারো। তাহলে খেয়াল করে দেখো এটা ভ্যালুটা হয়ে গেছে 3, অর্থাৎ 1 এবং 2 যোগ করে 3 হয়ে গেছে। একইভাবে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং আরও অনেক বড় বড় কাজ এই সেল রেফারেন্স ব্যবহার করে আমাদের করতে হবে। এবার আরেকটা কাজ শিখি আমরা। ধরো যে আমি এখানে 1 থেকে 3 লিখলাম। এখন আমি চাচ্ছি যে এটা 10 পর্যন্ত লিখব, ঠিক আছে? কিন্তু আমি টাইপ করে লিখব না, এটা অটোমেটিক যেন লেখা হয়ে যায় সেটা চেষ্টা করব। তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য প্রথমে তুমি 1 থেকে 3, এটা একটা প্যাটার্ন। সে বুঝতে পারছে যে 1 এর পর 2 হবে, 2 এর পর 3 হবে। এই প্যাটার্ন যখন সে ধরতে পারবে তখন সে বাকি কাজ করতে পারবে। তাহলে 1 থেকে 3 পর্যন্ত সিলেক্ট করলাম। তাহলে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে এই যে বিন্দুটা হয়ে আছে একটা গোলাকৃতি, বিন্দুটা একটা গোলাকৃতি হয়ে আছে। এই অবস্থায় এটাকে আমরা কি করব? এটা যখন এরকম সিলেক্ট করলাম উপরের দিকে এই অপশনগুলো আসছে। এখানের মধ্যে ফিল বাটনটাতে অথবা অপশনটাতে ক্লিক করব। ফিল অপশনে যখন ক্লিক করব একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এই গোলাকৃতির বিন্দুটা এখন 4 কোণা হয়ে গেছে। এই 4 কোণা যখন হয়ে গেল, এবার তুমি নিচের এই বিন্দুটাতে ধরে, ঠিক এই বিন্দুটাতে ধরতে হবে, ধরে নিচের দিকে নামতে হবে। আমি এটাকে ধরছি, ধরে নিচের দিকে নামছি। আমার যতটুকু দরকার, ধরো যেমন 10 পর্যন্ত দরকার, একটু পর্যন্ত এসে আমি হাত ছেড়ে দিব। তাহলে কি হবে দেখো, 1 থেকে 10 পর্যন্ত সিরিয়ালি চলে আসছে। এখন এটা তো আমি 1 2 3 4 এই সিরিয়ালে করেছি, আমি কি অন্য সিরিয়ালে করতে পারবো? অবশ্যই পারবো। ধরো যে আমি চাচ্ছি জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে শুরু করব, 4 6, 3টা অপশন তাকে দিব। দেওয়ার পর এই 3টা আমি সিলেক্ট করব, তারপর ফিল অপশানে ক্লিক করব। এরপর যদি আমি নিচের দিকে নামতে থাকি, দেখো ও এখানে শুধুমাত্র আমাকে জোড় সংখ্যাগুলোই দিয়েছে। অর্থাৎ এক্সেল হচ্ছে তোমার প্যাটার্নের উপর কাজ করে। তুমি যদি তাকে প্যাটার্ন বুঝিয়ে দিতে পারো তাহলে সে তোমাকে রেজাল্ট দিয়ে দিবে। আরেকটা কাজ দেখি আমরা এখন। ধরো যে আমি এই তথ্যগুলো এখান থেকে সরাতে চাচ্ছি, তাহলে কি সবগুলো আমি একটা একটা করে আনবো বা কপি পেস্ট করে আনবো? না, এটা কিন্তু আমরা চাইলে একসাথে নিয়ে আসতে পারি। পুরোটা সিলেক্ট করব, তারপর মাউস দিয়ে মাঝখানে, ঘরের মাঝখানে যখন ধরে রাখবো, দেখব যে চারপাশে বর্ডারটা একটু ভিন্ন হয়ে গেছে। এরকম যখন হবে তখন তুমি এটাকে টেনে ডানে বামে যে কোনো জায়গায় নিতে পারবে। ধরো যে আমি এখানে আনবো, তাহলে এটা আমি এখানে এনে হাত ছেড়ে দিলেই তথ্যগুলো এখানে চলে আসবে। এরপর তুমি কোন সেলের মধ্যে আছো তার উপর নির্ভর করে এখানে কিছু অপশন আসবে। দেখো আমি এখন একটা ব্ল্যাঙ্ক সেলে আছি। তুমি যদি নিচের দিকে যে আইকনটা দেখতে পাচ্ছ, এখানে যদি ক্লিক করো তাহলে দেখো ডান পাশে আরও কিছু অপশন তৈরি হয়েছে। এই অপশনগুলো তৈরি হয়েছে, কোনটার কী কাজ?
প্রথমটা হচ্ছে তুমি যদি ধরে রাখো তাহলে দেখতে পাবে যে কার্ডস ভিউ, অর্থাৎ সে তোমার একটা টেবলকে কার্ডের মতো করে দেখাবে। তারপর এরপর অপশানটা হচ্ছে এক্সপান্ড সিলেকশন, সিলেকশনকে এক্সপান্ড করা। সেটা কীরকম সেটা বোঝার জন্য আমাদেরকে কোনো একটা কিছু সিলেক্ট করতে হবে। সিলেক্ট যখন করলাম তখন দেখো এখানে তীর চিহ্নটা উপরের দিকে উঠে গেছে, ডিক্রিজ সিলেকশন। এটাতে যখন ক্লিক করব সে একেবারে উপরে চলে গেছে। আবার যখন ক্লিক করব দেখো একদম নিচের দিকে চলে আসছে, অর্থাৎ এটা হচ্ছে দ্রুত সিলেক্ট করার একটা অপশন। তুমি মাউস দিয়ে হাতে না করে তুমি চাইলে প্রথমটাতে ক্লিক করো, তারপর এই বাটনটাতে ক্লিক করলে দেখবে যে পুরো ঘরটাই সিলেক্ট হয়ে গেছে, যতটুকু পর্যন্ত ডাটা আছে। আবার আমি যদি 2তে ক্লিক করি দেখো আমি এক ক্লিকেই কিন্তু কাজটা করে ফেলতে পারছি, আমাকে হাতে ধরে একটা একটা করে নিচের দিকে যেতে হচ্ছে না। এটা হচ্ছে কুইক সিলেকশন করার পদ্ধতি। তারপর আর কি অপশন আছে দেখো, যে নাম্বার ঘরে থাকলে একরকম অপশন দেখায়, দেখো এখানে ডানে বামে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন কোথাও টেক্সট আছে তখন আবার আরেক রকম দেখাচ্ছে, যখন খালি করে যাচ্ছি তখন একই রকম দেখাচ্ছে। অর্থাৎ তুমি কোন সেলে আছো সেই সেলের ভ্যালুটা কি তার উপর নির্ভর করে সে অপশন চেঞ্জ করে। তো আমরা যখন কোনো একটা নাম্বার ঘরে আছি এবং সেটা আমি পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে নিচের দিকে দেখো যে এখানে আরও কিছু অপশন দেখাচ্ছে। সেগুলো হলো, প্রথমটা হচ্ছে সাম, মানে এইগুলো তোমাকে সরাসরি যোগ করে দেখাচ্ছে। তারপর অ্যাভারেজ, গড় দেখাচ্ছে, যেহেতু এগুলো নাম্বার সেজন্য এই সংখ্যাটা এই জিনিসগুলো এভাবে দেখাতে পারছে। এরপর কাউন্ট, মানে কয়টা ভ্যালু আছে এখানে, 1 থেকে 10 পর্যন্ত 10টা ভ্যালু, সেজন্য 10 দেখাচ্ছে। এরপর হচ্ছে যে নিউমেরিক্যাল কাউন্ট, অর্থাৎ নাম্বার কাউন্ট, কয়টা নাম্বার আছে, 10টা। আমরা যদি এখানে একটা শব্দ দিয়ে দিই, ওয়ার্ড, এই শব্দটা দিলাম, তাহলে দেখো সেটা কি দেখায়। পুরোটাই সিলেক্ট করলাম, নিউমেরিক্যাল কাউন্ট দেখাচ্ছে দেখো 10, কিন্তু এমনিতে কাউন্ট দেখাচ্ছে 11। অর্থাৎ নাম্বার আছে 10টা আর নাম্বার সহ আরেকটা শব্দ মিলে হয়ে গেছে 11টা ভ্যালু। এই হচ্ছে পার্থক্য। এরপর ম্যাক্সিমাম দেখাচ্ছে, মিনিমাম দেখাচ্ছে। ম্যাক্সিমাম হচ্ছে 10, মিনিমাম 1, সেটা আমরা নিজেরাই দেখতে পাচ্ছি। যখন বড় ডাটা নিয়ে কাজ করবে তখন এই তথ্যগুলো খুব কাজে লাগবে। এবার আমরা কোনো একটা নাম্বারের ঘরে আবার সিলেক্ট করলাম, দেখো এখানে নিচের দিকে যে অপশানগুলো আসছে এগুলো আমরা একটু চেক করি। প্রথমে একটা ফিল্টার আসছে। ফিল্টার কেন আসছে? কারণ এই কলামটাতে অনেকগুলো ডাটা আছে, সেজন্য ফিল্টার অপশনটা আসছে। ফিল্টারের কাজ কি? ফিল্টারের কাজ হচ্ছে এই ঘরগুলোর উপর কিছু অতিরিক্ত অপশন তৈরি হয়। যেমন এখানে দেখো A to Z, Z to A, এই অপশনটা আসছে। আমরা যদি A to Z দিই তাহলে কি হলো, এই ঘরগুলা উপরের দিকে উঠে গিয়ে একটা সিরিয়াল হয়ে গেছে। আমরা যদি Z to A দিই তাহলে দেখো এগুলো আবার উল্টো হয়ে গেছে, ওয়ার্ড উপরে চলে গেছে, তারপর 10 থেকে 1 হয়ে গেল। পাশাপাশি এটা যখন এরকম ফিল্টার হচ্ছে এটাও হয়ে যাচ্ছে। তার কারণ কি? তার কারণ হলো এই দুইটা ঘর বা কলাম পাশাপাশি আছে, সেজন্য ফিল্টার একসাথে হয়ে গেছে। আমি যখন চাইবো যে সি কলামের বাম পাশে একটা কলাম তৈরি হোক, তাহলে ইনসার্টে ক্লিক করব, দেখো সি কলামের বাম পাশে একটা কলাম তৈরি হয়ে গেছে, কিন্তু এখানে কোনো ভ্যালু নাই। বাইরে এসে কোথাও যদি আমি ক্লিক করি তাহলে ফিল্টারটা উঠে যাবে। এবার যদি আমি সামের উপর ফিল্টার বাটন ক্লিক করি, একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এখন এই সামের মধ্যে ফিল্টার পড়েছে কিন্তু এখানে আর ফিল্টার পড়েনি। তার কারণ হলো দুইটা কলামের মাঝখানে ফাঁকা জায়গা আছে এবং এই ফাঁকা জায়গায় কোনো কিছু লেখা নাই, সেজন্য সে এটাকে ডানে বামে আর কোনো ফিল্টার ধরতে পারেনি। তো এই ফিল্টার অপশনটা তোমাদের কাজে লাগবে যখন তোমরা কোনো নির্দিষ্ট একটা কলামকে ফিল্টার করতে চাইবে, অথবা পুরো রোটাকে যদি তুমি ফিল্টার করতে চাও।
এই শর্ট অ্যান্ড ফিল্টারে গিয়ে শো ফিল্টার বাটনে ক্লিক করলে আমরা সবগুলো ফিল্টার দেখতে পাবো। আমি যদি সেটা আবার তুলে দিতে চাই তাহলে আবার ক্লিক করলে সেটা চলে যাবে। এই হচ্ছে ফিল্টার নিয়ে কাজ। এখানে আবার হাইলাইট একটা কালার দেখতে পাচ্ছি, আমরা চাইলে কালারকে আমরা হাইলাইট করে দিতে পারি। আসলে ফিল কালার মানে যেই ঘরে তুমি আছো সেই ঘরটা কালার হয়ে যাবে। এবার দেখো যে আমি যখন 1-এ ক্লিক করছি বা অন্য যে কোনো একটা সংখ্যায় ক্লিক করছি, এখানে আরেকটা অপশান আসছে, সেটা হচ্ছে পয়েন্টের পরে নাম্বার কতটুকু রাখতে চাই। ধরো যে আমি যদি এখানে ক্লিক করি, এটা হচ্ছে ইনক্রিজ ডেসিমেল, অর্থাৎ ডেসিমেল দশমিক পয়েন্ট বাড়াবে। যতবার ক্লিক করব ততবার একটা করে শূন্য কিন্তু এখানে বাড়ছে। আবার যদি পরেরটাতে ক্লিক করি, এটা হচ্ছে ডিক্রিজ ডেসিমেল, যতবার ক্লিক করব তত দশমিকের পরে শূন্য কমতে থাকবে, অথবা দশমিকের পরে যত নাম্বার তুমি দেখাতে চাও ঠিক তত নাম্বার কিন্তু এটা দিয়ে আমরা দিতে পারি। ধরো যে আমি যে B4 সেলে আমি 1.45 লিখতে চাই, এন্টার দিব, তাহলে এটা 45 কিন্তু দেখাচ্ছে না। কারণ কি? কারণ হলো আমি এখানে ডেসিমেল ইনক্রিজ করিনি। এখন যদি আমি ডেসিমেলটা ইনক্রিজ করি, দেখো 1.45 এটা ঠিকভাবে দেখাচ্ছে। একইভাবে এখানে একটা কমা এর চিহ্ন আছে। এই কমা স্টাইল দিয়ে কি বোঝাচ্ছে? কমা মানে হচ্ছে যে আসলে ডেসিমেল সংখ্যা সহ থাকবে। যেমন আমি এখানে 7-এর উপর ক্লিক করলাম, তারপর কমাতে যখন দিব তখন দেখো এটা অটোমেটিক্যালি 7.00 হয়ে গেছে, অর্থাৎ সে একটা ডেসিমেল ভ্যালু নিয়ে নিচ্ছে। চাইলে আমি এটা তুলে দিতে পারি অথবা ডেসিমেল ডিক্রিজ করে দিতে পারি। তো এই হচ্ছে নাম্বারে যখন আমরা ক্লিক করব তখন এটাগুলো এভাবে কাজ করবে। এবার আমরা দেখি কোনো একটা শব্দের উপর ক্লিক করলে এখানে কী কী দেখাচ্ছে। একই রকম অপশন, শুধু আরও কিছু বাড়তি অপশান আসছে। দেখো প্রথমটা হচ্ছে সেল ফরম্যাট কপি করা। সেল ফরম্যাট কপি করা বলতে বোঝাচ্ছে সেলের ভ্যালুগুলো কিভাবে আছে সেই ফরম্যাটটা কপি করা। এটা এখন একেবারেই নর্মাল আছে, আমরা এটা এখানে একটু কালার বা কিছু একটা দিই। ধরো এটাকে আমরা গ্রিন কালার দিচ্ছি সাপোজ। এখন আমরা যদি এটাকে কপি করি তাহলে যেটা হয়েছে, এই ফরম্যাটটা কপি হয়ে এখন আমরা যেটার উপরেই দিব সেটাও সেরকম হয়ে যাবে। ধরো যে আমি 2-এর উপর ক্লিক করলাম, তাহলে দেখো 2টা অটোমেটিক সবুজ হয়ে গেছে। অর্থাৎ ওয়ার্ড শব্দটার ফরম্যাট যেরকম ছিল, যে কালো কালারের ওয়ার্ড আর ব্যাকগ্রাউন্ডে সবুজ কালার, এটাও সেরকম হয়ে গেছে। তুমি চাইলে এরপর টার্ন অফ করে দিতে পারো, তাহলে এই ফরম্যাট কপিটা বন্ধ হয়ে যাবে। এখন তুমি অন্য কোথাও ক্লিক করলে আর কোনো চেঞ্জ হবে না। তো এই হচ্ছে মাইক্রোসফট এক্সেল বা এক্সেলের যে প্রাথমিক নলেজ, সেই বিষয়গুলি নিয়ে আমরা এই ভিডিওতে কথা বললাম। পরবর্তী ভিডিওতে আমরা যেটা করব, প্রত্যেকটা মেনু নিয়ে আমরা কাজ করব। ধন্যবাদ সবাইকে। আজকের এই জিনিসগুলো একটু নিজেরা দেখে নাও, প্র্যাকটিস করো, তাহলে তোমার পরবর্তী কাজগুলো করতে খুব সুবিধা হবে। ধন্যবাদ।